যখন দেখা গেল হঠাৎ একদম কোনো রকম কোনো আভাস ইঙ্গিত ছাড়া রাজ্যপাল পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এইটা দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? অনেকেই বলছেন রাষ্ট্রপতি শাসনের কথা, কিন্তু কেন? তাই যেখানে মাত্র 7 কোটি ভোটার, সেখানে 60 লক্ষ, মানে 1/7 প্রায় ভোটার বাদ চলে গেলে সেই ভোটটা কতটা বৈধ ভোট হবে? খন্দকার তালাত মনসুর তিনি সমস্ত লোকের কাজ ঠিক করে দেওয়ার পরে তিনি দেখছেন যে তার নিজের নামটাই বিচারাধীন হয়ে গেছে, এবং সেটার কারণ কি? আমরা কাজের যা গতি দেখছি তাতে এখনো কমপক্ষে 50 দিন লেগে যাবে কাজ শেষ হতে। একটি ন্যায্য ভোটারের যদি নামও বাদ যায় তাহলে তারা এই ভোট মেনে নেবে না, এই তালিকা মেনে নেবে না। সেক্ষেত্রে কি হতে পারে? একটা কি অচল অবস্থা তৈরি হতে পারে? নমস্কার, সবাইকে আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন, পশ্চিমবাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে একটা অত্যন্ত ঘোরালো অবস্থা তৈরি হয়েছে। রাজ্যে শাসক দল তৃণমূল এবং বিরোধী দলগুলোর মধ্যে বাম দল এবং কংগ্রেস, তারা একেবারে রাস্তায় নেমে এই এসআইআর এর প্রতিবাদে বিক্ষোভ এবং আন্দোলন শুরু করেছে। তাদের প্রায় প্রত্যেকেরই বক্তব্য এক, যে কোনো ন্যায্য ভোটারকে বাদ দিয়ে কিন্তু ভোটে যাওয়া চলবে না। এই অবস্থায় বেশ কতগুলো নতুন নতুন রাজনৈতিক পদক্ষেপ, যা কিন্তু সাধারণ মানুষকে খুব অবাক করেছে। এর মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে পশ্চিমবাংলায় হঠাৎ রাজ্যপাল বদল। এর মধ্যেই পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা পরিদর্শন করতে এসেছেন, এবং এই ধরনের পরিদর্শন করা মানে ধরে নেওয়া যেতে পারে এর পরেই কিন্তু ভোট ঘোষণা হয়। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি এরকম ভোট ঘোষণা হয়ে যায়, এবং তার মধ্যে যে এই বিচারাধীন প্রায় 60 লক্ষ মানুষের নাম রয়েছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের ক্ষেত্রে এই ভোটে ভোট দেওয়া কতটা সম্ভব হবে? এইটা সমস্ত নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রবল চিন্তার মধ্যে তারা সবাই রয়েছেন, বিশেষ করে যারা এই 60 লক্ষ মানুষের মধ্যে রয়েছেন বা তাদের পরিচিতরা কেউ এর মধ্যে রয়েছেন। তো আমরা সমস্ত বিষয়টিকে নিয়ে ধাপে ধাপে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি। আজকেও নতুন কিছু বেশ তথ্য নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে চলেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক কাজী গুলাম গাউস সিদ্দিকী। কাজীদা, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কাজীদা, আপনার কাছে প্রথমেই যে প্রশ্ন, আপনি যে সমস্ত নতুন তথ্য পেলেন, সেই নতুন তথ্যের ভিত্তিতে আপনি যদি আমাদের কাছে একটু জানান যে এখন পর্যন্ত এসআইআর এর পরিস্থিতিটা ঠিক কি, কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা? নমস্কার সবাইকে, শ্রদ্ধা জানিয়ে শুরু করি। আচ্ছা সুব্রত, আপনি কি কখনো শুনেছেন যে বাঙালি মানুষের পদবী ফসফস? হ্যাঁ, আমার তো ধারণা আপনি শোনেননি। ঠিক। শুনেছেন ফসফস বলে কোনো পদবী না, আছে? এরকম কোনো পদবি হয় না। হ্যাঁ, কিন্তু আমরা পেয়েছি এবার। আশ্চর্য সেটা। হ্যাঁ, নির্বাচন আমাদের কমিশনের সৌজন্যে। মহামান্য নির্বাচন কমিশনার, হ্যাঁ, কমিশন তার দক্ষতার নজির হিসেবে আমাদের এক হিন্দু ভাই মিস্টার দাস তার পদবী লিখেছেন ফসফস। হুম, একইভাবে আমাদের আরেক ভাই, তার পদবী হচ্ছে কুন্ডু, কিন্তু তার পিতার নাম হচ্ছে ডট 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 আলী শেখ। তো এই যে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখে বেরিয়েছে, তার এই সব তথ্য ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এসব ঘুরে বেড়াচ্ছে। হুম, তো প্রশ্নটা হচ্ছে, সারা ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি, ম্যাপিং অমুক তমুক হলো। হুম, তারপরে এখন যখন এইটা হলো, এই যে আমাদের কুন্ডু ভাই যখন ভোট দিতে যাবেন, তখন যখন তার পিতার নাম আলী দেখবে, তখন কি রিটার্নিং অফিসার তাকে ভোট দিতে দেবেন? দেওয়া উচিত হবে। তো ঠিক।
এই দক্ষতার নজির হিসেবে, নজির মানে শুধু নজির না, তার আত্মশ্লাঘা এবং সম্মান পাওয়ার জন্য 13 জনের বিশাল টিম নিয়ে আজকে সন্ধ্যাবেলায় মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এসে পৌঁছেছেন, এবং তার যে স্বাভাবিক পরিণতি হওয়ার ছিল অল্প হলেও তার প্রকাশ ঘটেছে। মানুষ তাকে কালো পতাকা দেখিয়েছেন, মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিয়েছেন। যাই হোক, এটা তো একটা অন্য প্রেক্ষাপট। আমরা যদি দেখি যে এই যে 28 তারিখে যে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন, তারপর দেখা গেল 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন করে তারা ছেড়ে দিলেন। কেন বিচারাধীন? গতকাল আমাদের সিইও মনোজ আগরওয়াল একটা বিবৃতি দিয়েছেন, দেখলাম। তাতে তিনি সব দোষ চাপিয়েছেন এআরও ইআরওদের। শুধু তাই না, তাদের যদি আপত্তি থাকে, মানে যদি তারা দোষী না হন, সেই কথাটা প্রকাশ্যে বললে তাদেরকে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। মানে আমি তো জানি না, আমার অপরাধ নেই, আমি সেই কথাটা জোর গলায় বলতে পারবো না, এই কথাটার মানেটা কি? তো এরকম একটা অবস্থায় এখন পর্যন্ত যা খবর, তাতে মাত্র 8 লক্ষ লোকের বিচার বিভাগীয় প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মানে নথি এবং তার যাচাই লিস্ট যেটা কিন্তু বলছে। নির্বাচন নথি- কমিশন এখনো দেয়নি। হ্যাঁ, হ্যাঁ, নথি যাচাই মানে বিচারকরা তো নথি ছাড়া এবার হ্যাঁ। তো হিয়ারিং এর সুযোগ দেয়নি, নথি যাচাই করে তারা যা সিদ্ধান্ত এসেছেন। তা 8 লক্ষ। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বিভিন্ন ভাষ্য থেকে, এমনকি কমিশনের ভাষ্য থেকেও জেনেছিলাম যে যেমন যেমন নথি যাচাই হবে তেমনি তেমনি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। 28 তারিখ থেকে আজকে 8 তারিখ, 8 লক্ষর বেশি নথি যাচাই হচ্ছে, কিন্তু কোনো লিস্ট নেই। মনোজবাবু কালকে বলেছেন যে রাজ্য স্তরের যে কমিটি আছে, সেই কমিটির অনুমোদন পাওয়ার পর হবে সেটা। তো ধরেন 10 তারিখের আগে হবে না, তার কারণ উনি আজকে এসছেন, কালকে রাজনৈতিক দল, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সাথে বৈঠক করবেন, তার নিজস্ব নির্বাচন কমিশন যে প্রেসিডেন্ট তাদের সাথেও কথা বলবেন। তারপর আগামীকাল অনেক রকমের কথাবার্তা বলতে হয়, তো নির্বাচনী প্রক্রিয়াটা কেমন হবে, ব্যবস্থাপনাটা কি আছে, সেই সব খতিয়ে দেখে বেলা 2টোর সময় প্রেস কনফারেন্স করবেন, তারপর তারা দিল্লি চলে যাবেন। আমরা সাধারণভাবে দেখেছি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার 2-1 দিনের মধ্যেই নির্বাচনী দিন ঘোষণা করে দেওয়া হয়। যেহেতু বাকি রাজ্যগুলির সফর নির্বাচন কমিশনের ফুল টিমের হয়ে গেছে, শুধু পশ্চিমবঙ্গ বাকি ছিল, আজ কাল পরশু হয়ে যাবে। তা আমরা আশা করতেই পারি যে এই 4 রাজ্যের নির্বাচন কমিশন ঘোষণা করবে। দেখুন, ঘোষণা তো করতেই পারে, কিন্তু তাহলে কি এই 60 লক্ষ থেকে 10 লক্ষ যদি আমি বাদ দিই, আরো 10 তারিখ পর্যন্ত আরো 2 লক্ষ হলো 10 লক্ষ, এর নাম বাদ দিয়ে হবে? নাকি এদেরকে পুরোপুরি শাটল দিয়ে যা হচ্ছে তা হবে? নাকি বিভিন্ন রাজনৈতিক দলের যে দাবি যে এই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করার পর ভোট ঘোষণা করা হোক? আমরা কাজের যা গতি দেখছি, তাতে এখনো কমপক্ষে
50 দিন লেগে যাবে কাজ শেষ হতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে চলতি 1.5 মাসেরও যে বেশি আমরা, বিধানসভার মেয়াদ, হ্যাঁ 1.5 মাসেরও বেশি সময় লাগবে। হ্যাঁ, তার মানে আমাদের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কি রাষ্ট্রপতি শাসন হবে? এইরকম নানান এক জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু পুরো নির্বাচনী অবস্থানটা দাঁড়িয়ে আছে। আমি প্রক্রিয়াটা বলছি না, কারণ যেখানে অ্যাডমিনসি থাকে সেখানে তো অন্য কিছুর বা গুরুত্বটা কম পায়। যেমন ধরুন, আমি এই প্রসঙ্গটা অবতারণা করছি এই জন্যে, আমরা কি বলি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার বলে এসেছেন পশ্চিমবঙ্গে 1,25,00,000 লোকের নাম বাদ হবে। এবং শুধু উনি না, মানে বিজেপির সমস্ত নেতারাই বলে এসেছেন। আপনি যদি দেখেন তাহলে ইতিমধ্যেই 63 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, আর এখানে 60 লক্ষ মানুষ। পরীক্ষার সময় যদি আগে রেজাল্ট জেনে যান, এবং তখন আমরা কি ভাবতে পারি যে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে। ঠিক। এখানে কি কোশ্চেন পেপার লিক হয়ে গেছে, না রাজ্য বিজেপি নেতা এবং কেন্দ্রীয় বিজেপি নেতা কোশ্চেন পেপার দিয়েছেন, তারপরে তারা রেজাল্ট বলতে শুরু করেছেন? এই বিষয়গুলোর মধ্যে আরো একটা কথা আমার মনে হচ্ছে, জানি না আমাদের শ্রোতা বন্ধুরা আমার সাথে একমত হবেন কিনা। অন্য যে 4টি রাজ্যে SIR হলো, তাদের 3 থেকে 4 কোটি ভোটারের রাজ্য, তাদের জন্যও যা সময় বরাদ্দ, 7.5 কোটি ভোটারের জন্যও সেই সময় বরাদ্দ, এর মধ্যেও কোনো অন্যরকম ইঙ্গিত খুঁজে কেউ খুঁজতে চেষ্টা করলে কি খুব ভুল হবে? নাকি আসলে বিষয়টা হচ্ছে যে গুলিয়ে দেয়া? দেখুন, শুধু আমাদের রাজ্যে কিন্তু বিএলওরা মারা যাননি। যেখানে এই সময়ের মধ্যে কাজ করতে গিয়ে চাপে পড়ে অনেক বিএলও অন্য রাজ্যেও মারা গেছেন, আমাদের তো অনেক বেশি। তারপরেও আজকে যখন অভিযোগ ওঠে যে ARO-ERO-রা সময় মতন নথি যাচাই করে তাদের সিদ্ধান্তর কথা জানাতে পারেননি বলেই এই 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন, এই কথাটা তারা সুপ্রিম কোর্টে বললেন না কেন? আমি ধরে নিলাম সেখানে তাদের সরাসরি বলার এবং প্রয়োজন হয়নি, এবং বলেনি, হতেই কাজীদা, পারে। এই যে এআর যাদের কথা বলা হচ্ছে, যাদের অভিযুক্ত করা হচ্ছে, তারা তো নির্বাচন কমিশনেরই লোক, অতএব তাদের দায় তো নির্বাচন কমিশনের। সাধারণ মানুষ তার জন্য কেন ভুগবে? প্রশ্নটা তো সেটাই। না, সেইটাই হ্যাঁ, তো হওয়ার কথা। হ্যাঁ, কারণ যতক্ষণ তারা রাজ্য সরকারের কর্মী হলেও যতক্ষণ নির্বাচনী কাজ করেন ততক্ষণ তারা নির্বাচন কমিশনেরই লোক, এবং সেই জন্য তারা সরাসরি শাস্তিও দিতে পারেন রাজ্য সরকারের সেই কর্মীকে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও একাধিক নজির ইতিমধ্যেই আহ রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা বা এতজন যখন মারা গেলেন তখন তাদের সমস্যার কথাটা জানার চেষ্টা কেন করতো না? আমরা প্রায় 1 সপ্তাহ আগে থেকে শুনে আসছি যে বিহার এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারপতিরা আসবেন, 200 জন বিচারপতি আসবেন। এখনো পর্যন্ত তারা এসে পৌঁছননি।
আশা করা যাচ্ছে সোমবার এসে পৌঁছবেন। কেন এই দীর্ঘসূত্রতা? হয়তো কেউ বলবেন এক্ষেত্রে কি কলকাতা হাইকোর্টের ভূমিকা? কলকাতা হাইকোর্ট তো বলে দিয়েছে আসার জন্য, তারা তো তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তাদের ব্যবস্থাপনা করা। এই যে ডিলে করে দেয়া, এর মধ্যেও কি সন্দেহ করার অনেক অবকাশ থেকে যাচ্ছে না? আবারও ফিরে আসি আমি আপনার যেটা দিয়ে শুরু করেছিলাম, ফসফস কিংবা কুন্ডুর পিতা আলী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছিল, তখন তো নথি হিসেবে যে 13টি ডকুমেন্টস দেওয়া হয়েছিল, তার মধ্যে যে কোনো একটি, মাথায় রাখতে হবে একাধিক নয় কিন্তু, যে কোনো একটি, এবং যদি আপনার 2002 সালে নাম থেকে থাকে তাহলে আর কোন ডকুমেন্টস লাগবে না। তাই বলা হয়েছিল। 2002 সালে নাম ছিল, হ্যাঁ, হ্যাঁ 2002 সালে নাম ছিল, এবং আমার মতন হয়তো নামে বানানো ভুল ছিল না, কিন্তু তারপরেও তাদের ডাকা হচ্ছে, তারা ডকুমেন্টস জমা দিয়েছেন, তার মধ্যেও কেউ কেউ অভিযোগ যে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার কারো নাম বিচারাধীন করে দেওয়া হচ্ছে। তাহলে নির্বাচন কমিশনের স্ট্যান্ডটা কি, এটা তো ক্লিয়ার হওয়া দরকার। আগামীকাল যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাবেন, তাদের কাছেও কি নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে পারবেন? জ্ঞানেশ কুমার কি বলতে পারবেন যে 10 বছর পর বা 5 বছর পর বা 20 বছর পর, যেমন এবারে 20 বছর পর হচ্ছে, আবার যখন যদি কখনো এসআইআর হয়, তাহলে আজকের এই যে নামের বানান ভুল, পদবি ভুল, তার দায়টা তখন কে নেবে? সমস্যা কিন্তু একটা নয়, আমি আজকে ভোটার হতে পারলাম না একটা সমস্যা, আমার একটা 2-3টে স্টেপ আছে। আমি যদি যোগ্য ভারতীয় নাগরিক হই, আমি তার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। যেমন আমরা দেখেছি একটা হুগলির একটি পরিবার, তারা দীর্ঘ 17 বছর ধরে মামলা করে, মামলায় জিতে, ঠিক গত পার্লামেন্ট ইলেকশনের সময় ভোটাধিকার পেয়েছিলেন হাইকোর্টের নির্দেশে। এই বছর তার নাম আবার পুরো পরিবারের নাম কেটে দেওয়া হয়েছে। তাই বলছি যে কমিশন কি কোনো নির্দিষ্ট নীতিমালা জানাতে পারবে যে কেন এটা হচ্ছে? বিহারের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কেন নাম বাদ দেওয়া হচ্ছে তার কিন্তু, বিশেষ করে যারা স্থানান্তরিত, যারা মৃত বলে যাদের বলা হচ্ছে, তাদের কারণ দর্শাতে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই যে বিপুল সংখ্যক 1,23,00,000 মানুষের নাম বাদ দেওয়া হলো, সেখানে কিন্তু কোনো কারণ দর্শানোর জায়গা নেই। আরো একটা মজার জিনিস দেখবেন, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে এমন ভাবে স্ট্যাম্প মারা হয়েছে, আপনি কি সেটাই আপনি বুঝতে পারবেন না। নামের উপর এমন ভাবে ছাপটা দেওয়া হচ্ছে বড় করে, নামটাই পড়া যাচ্ছে। ফলে আপনি ওই যে তালিকায় ছবি দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে ওইখানেও আপনার কোনো ভুল আছে কিনা। কেন এটা হবে? পাশেই তো ডিলিট একটা ছোট্ট বক্স করে লিখে দিতে পারতো, অ্যাডজুডিকেটেড লিখে দিতে পারতো।
মানে আপনি যদি দেখেন গোটাটাতেই একটা বিভ্রান্তি ছড়িয়ে একটা অশান্তি সৃষ্টি করার যেন অদ্ভুত একটা নেটওয়ার্ক কাজ করছে। ঠিকই। তো স্বভাবতই নানান বিষয়টা উঠে আসছেই। এবং একটা একটা জিনিস কাজীদা উঠে আসছে, সেটা হচ্ছে যে, আজকে দেখলাম, হ্যাঁ, এক মিনিট আপনাকে বলি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে একটি দৈনিক হ্যাঁ, সংবাদপত্রে একজন বিএলওর তিক্ত অভিজ্ঞতার খোলা চিঠি ছাপা হয়েছে। তাতে একজন বিএলও, হ্যাঁ, তিনি, তার নাম হচ্ছে খন্দকার তালাত মনসুর। তিনি সমস্ত লোকের কাজ ঠিক ঠিক করে দেওয়ার হ্যাঁ, পরে তিনি দেখছেন যে তার নিজের নামটাই হ্যাঁ, বিচারাধীন হয়ে গেছে। এবং সেটার কারণ কি? কারণ তার বাবার বিচার। নামের ক্ষেত্রে, তার বাবার নাম যেটা ছিল, তিনি লিখছেন যে তার বাবার নাম হচ্ছে আহ, খন্দকার আবুল বাসার। সেখানে আগের লিস্টে আবুলের জায়গায়, আবুলের মাঝখানে একটা ডি পড়ে যায়, সেটা আব্দুল হয়ে গেছিল। তো তার বাবা সরকারি চাকরি করতেন এবং সব জায়গায় তিনি আবুল নামেই পরিচিত ছিলেন। কিন্তু আগের বারের নাম, এই যে যারা করেছেন কাজটা, তারা ওখানে একটা ডি বাড়তি বসিয়ে দিয়েছিলেন বলে তার এই বিচারাধীন, তার হ্যাঁ, সেই বিএলএরই বিচারাধীন হয়ে গেছে। এবং এখন তাকে ছোটাছুটি করতে হচ্ছে এই আহ, পরিস্থিতি থেকে ইয়ে করার জন্য, সমাধান হ্যাঁ। করার জন্য। তো এইরকম যে আপনি যে আমি আমি ফসফরাস তো বললেন, সেই আপনি যেটা কথাটাই তো বললেন, বারবার। আমি আমি আপনার কাছে পরবর্তী পর্যায়ে এবার আসবো। আপনি খুব একটা ইন্টারেস্টিং কথা হ্যাঁ, বলেছেন আপনার বক্তব্যের মধ্যে, সেটা হচ্ছে যে আহ, এর মধ্যে যদি ভোট না হয় তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা নিয়ম আছে। এবং সেইটা খুব জোরদার, এই যে বিষয়টা নিয়ে জল্পনা শুরু হয়েছে, যখন দেখা গেল হঠাৎ একদম কোনো রকম কোনো আভাস ইঙ্গিত ছাড়া রাজ্যপাল পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এইটা দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটার খুব একটা বড় সম্পর্ক আছে। বিশেষ করে উনি আইপিএস অফিসার, আমাদের রাজ্যের আগেও আইপিএস অফিসাররা এসেছিলেন হুম, রাজ্যপাল হয়ে। তখনও আমরা দেখেছি ছোটখাটো বিষয় নিয়েও তাদের সাথে মাপ জামানায় প্রচুর মনোমালিন্য হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, মুখ দেখা বন্ধ হচ্ছে। এবং এখন এই আইপিএস অফিসারের রাজ্যপালের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, তিনি যেখান থেকে আসছেন সেই রাজ্য সরকারের একের পর এক বিল আটকে দিয়েছিলেন বলে এর বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টেও হস্তক্ষেপ একদম। করতে হয়েছিল। তামিলনাড়ুতে। তার মানে একটা জটিল লোক, হ্যাঁ, তামিলনাড়ুতে হয়েছে। তামিলনাড়ুতে তিনি একটা জটিল লোক। হুম, তাকেই পাঠানো হলো যে প্রতিটি পদক্ষেপে সরকারকে বাধা দেবে। এবং সেক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাবে, যদি কোনো রাজনৈতিক দল এককভাবে অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় না আসতে পারেন, জিততে না পারেন। নির্বাচন তো এখনই আমি ভবিষ্যৎবাণী করে বলতে পারবো না যে কে জিতে আসবে, কে, যদিও বাংলার মানুষ জানে, কিন্তু আমি তো আর সেইভাবে বলতে পারি না। মানে তো মহারাষ্ট্রের মতো একটা কিছু তখন সেই থেকে রকম থাকলো। একটা পরিস্থিতি হল, সেই ক্ষেত্রে কিন্তু এই রাজ্যপালের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ আমরা একাধিক রাজ্যে দেখেছি, বিশেষ করে আমাদের মোদিজির জামানায়, যে যেখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু সুযোগ দিয়ে, সময় দিয়ে, দল ভাঙিয়ে সরকার গঠনের ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যপালরাই। সেই লক্ষ্যে এই রাজ্যপালকে আনা হয়েছে কিনা সেটা কিন্তু এখনই হলফ করে বলার মতন সময় আসেনি। তবে যে সম্ভাবনাটা একবারে উড়িয়ে দেওয়া যাবে তা নয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকেই বলছেন রাষ্ট্রপতি শাসনের কথা, কিন্তু কেন? এই প্রশ্নটা থাকছে এই জন্যে, সুপ্রিম কোর্টের নির্দেশে 28 তারিখে
নির্বাচন কমিশন কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে, যাদের নাম বাদ পড়েছে তাদের সাপ্লিমেন্ট হবে। যে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষিত হয়ে গেছে সে রাজ্যে ভোট কেন সময় মতন হবে না? এই ভোটার তালিকা তো হতে পারে। আর এই 60 লক্ষ মানুষের নাম বাতিল হওয়ার মানে অ্যাডজুডিকেটেড হওয়ার ফলে সুপ্রিম কোর্ট যদি মনে করেন, তাহলে 2026 যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল সেটা তো আগের বছরে। খসড়া ভোটার তালিকা তো অক্টোবর থেকে কাজ করে তারপরে এসে হচ্ছে। তো সে ভোটার তালিকায় করতে পারে নির্বাচন দিলে আমাদের সুপ্রিম কোর্ট একটা মাথায় রাখতে হবে। বারবার কিন্তু একটা কথা তারা উচ্চারণ করেছেন যে সামনে আপনারা বাধা দিচ্ছেন ঠিক, নির্বাচন কমিশন কষান দিয়ে বলেছেন যে আমরা যে কোনো সময় কিন্তু বড় রকমের হস্তক্ষেপ করতে পারি। ফলে রাষ্ট্রপতি শাসন করবো ইচ্ছে করলে কেন্দ্রীয় সরকার করতেই পারে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় সরকার প্রায় একটা দপ্তরের মতন হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না স্বাধীন স্বশাসিত সংস্থা হিসেবে। এর আগে আমরা টিএন শেষনকে দেখেছি, কাউকেই পাত্তা দেয়নি, গভর্নমেন্টকেও পাত্তা দেয়নি। আমরা কুরেশির ক্ষেত্রেও দেখেছি, সেখানেও যে সমস্যা হচ্ছিল সেখানেও এটা তারা পাত্তা দেয়নি। আইনগত ভাবে বৈধভাবে কাজ করেছে বলে কেউ কিছু বলতে পারেনি, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে প্রতি পদেই কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে কতজন ভোটার বাদ পড়লে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের ভোটটা কিন্তু এই যে আমরা 7 দফা 8 দফা ভোট দেখি কেন, যেখানে 6 কোটি 5 কোটি 5.5 কোটি ভোটার আছে, সেখানে যদি 1 দফায় ভোট হয় তাহলে পশ্চিমবঙ্গে কেন হবে না? আমি ধরে নিলাম যে পশ্চিমবঙ্গে আমরা 1 দফায় করতে গেলে সেই পাহাড় থেকে সাগর পর্যন্ত অনেক সমস্যায় 2 দফায় হবে, তাহলে আমরা কিন্তু এই 60 লক্ষর বিবেচনা করার অনেক বেশি সময় পেয়ে যাব। যদি আজকে হয় 4টে দফায় হয়, তাহলে একটা সেকশন যাদের প্রথম দিন ভোট হচ্ছে তাদের জন্য 1 মাস সময়, প্রায় অন্তত 3 সপ্তাহ সময় কম পাচ্ছেন, কারণ তারপরে আরো 3টে ফেজ হবে। তো তার তো মনোনয়ন পত্রের জমা দেওয়ার দিন সে পেরিয়ে যাবে। এইভাবে পরেরটা আরো 15 দিন গেল, এবং আলটিমেটলি যে শেষে সে একটু বেশি সময় পাবে। তার চেয়ে দরকার কি? যদি আমরা 2 দফায় ভোট করে দিই, সবাই ইকুয়াল টাইম পেয়ে গেল, এবং বিচারপতিরাও অনেক বেশি সময় পেলেন। লাস্ট ডেটের নমিনেশনের লাস্ট ডেটের পরের দিন বা ফাইনাল গেজেট নোটিফিকেশন করে দেবে, কোনো অসুবিধা হওয়ার কথা না, যদি ইচ্ছে থাকে। যদি ইচ্ছে না থাকে তাহলে তো আলাদা কথা। কিন্তু একটা আপনার সময় আমরা প্রায় শেষ হয়ে এসছে, আপনার কাছে একটা প্রশ্ন যেটা রাখবো সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় বিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং শাসক দল একমাত্র বিজেপিকে বাদ দিয়ে সবাই একদম খুব এক স্বরে প্রায় প্রায় এক স্বরে এই ভোটার তালিকার যে এসআইআর নিয়ে তারা কথা বলতে শুরু করেছে, এবং প্রত্যেক দলের বক্তব্য মোটামুটি এক, যে একটি ন্যায্য ভোটারের যদি নামও বাদ যায় তাহলে তারা এই ভোট মেনে নেবে না, এই এই তালিকা মেনে নেবে না। সেক্ষেত্রে কি হতে পারে? একটা কি অচল অবস্থা তৈরি হতে হতে পারে? দেখুন, আমাদের যে কাঠামো, তাতে রাজনৈতিক দলগুলি একটা হয়ে ভোট বয়কট করার মতন জায়গায় আছে বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন যদি ঘোষণা হয়ে যায়, আমরা ভোট করবো না মানে কি, ভোট হতে দেবো না মানে কি? ঘোষণা হয়ে গেলে তো আপনাকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন না দিলে বিজেপি
মনোনয়ন দেবে, একচেটিয়া ভাবে তারা বেরিয়ে যাবে। তাহলে এই হতে দেবো না বলাটার অর্থটা কি আমার কাছে খুব ক্লিয়ার নয়। হ্যাঁ, ক্লিয়ার হতে পারে সবাই মিলে আবার সুপ্রিম কোর্টে যাওয়া, যে এইটা হয়নি, অতএব এইটা। আদারওয়াইজ কোনো কিন্তু রাস্তা আছে বলে আমার মানে মনে পড়ছে আইনগত না, বা পথ আমার ছাড়া কোনো পথ চেতনায় নেই, আসছে না। আইনগত আর পথ কোনো ছাড়া। পথ আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে সদর্থক ভূমিকা নিতে হবে, কারণ সুপ্রিম কোর্ট তো নিজেও বলেছে বারবার যে ভোটারদের নাগরিক অধিকার বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। এবং সেক্ষেত্রে 60 লক্ষ, একটা যেখানে মাত্র 7 কোটি ভোটার, সেখানে 60 লক্ষ মানে 1/7 প্রায় ভোটার বাদ চলে গেলে সেই ভোটটা কতটা বৈধ ভোট হবে আমি বলতে পারবো না। ঠিকই। কাজী দেখ, আপনি অত্যন্ত আজকে সুন্দর নানা রকম তথ্য দিয়ে আপনি এই যুক্তিটাকে আপনি প্রতিষ্ঠা করলেন। আমার মনে হয় যে আমাদের কয়েকদিন, আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যে কি হতে চলেছে সেটা দেখা, এবং যে সমস্ত নাম এখন বিচারাধীন রয়েছে সেগুলো কি অবস্থা হতে চলেছে, তার কোনো সাপ্লিমেন্টারি তালিকা বেরোয় কিনা, এবং সুপ্রিম কোর্ট থেকে এ ব্যাপারে নতুন কি নির্দেশ আসে, এই সমস্ত বিষয়টির উপর আমাদের নজর রাখা খুব দরকার। মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং আছে। আবার আবার হিয়ারিং আছে। আগামী অতএব মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং আছে। হ্যাঁ, আমরা আশা করব যে হয়তো আমরা তারপরে সুপ্রিম কোর্টের এই কি সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ আসে, বা এর মধ্যেই নতুন করে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নেয়, সমস্তটা নিয়ে আমরা আমাদের পরবর্তী যে এপিসোডটি করব সেই এপিসোডে আমরা অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে আরো আলোচনা এবং বিশ্লেষণ করব। কাজীদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকটা সময় দিলেন আজকে আমাদের দর্শকদের জন্য। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন আপনাদের তাদেরও সবাইকে অনেক সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও সবাইকে অনেক ধন্যবাদ। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা আপনাদের মতামত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, যেখানে বাঙালির একটা বড় অস্তিত্বের প্রায় পরীক্ষা এখন শুরু হয়েছে, তো এখানে আপনাদের কমেন্ট অত্যন্ত জরুরি। আপনারা আপনাদের মতো করে আপনাদের মতামত জানাবেন, এবং সেই সঙ্গে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং নমস্কার।